ইজিপ্টের বিপক্ষে জয়ের মধ্য দিয়ে ব্রাজিলের ওয়ার্ল্ড কাপ প্রিপারেশন মোটামুটি শেষ হয়ে গেল এবং এই জয়টা আমাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ ছিল নাকি ছিল না সেই আলোচনা করার দরকার নাই, বিকজ ওয়ার্ল্ড কাপের আগে একটা ফ্রেন্ডলি ম্যাচ দিয়ে আপনি কিছুই আসলে সেইভাবে প্রমাণ করতে পারবেন না। তবে এই ম্যাচে আমাদের পারফরমেন্সটা কিরকম ছিল সেটা নিয়ে আপনি একটু কনসার্ন হইতে পারেন, হ্যাপি হইতে পারেন, বা আপনি একটু বিশ্লেষণ করতে পারেন। যদি আমরা দুইটা ম্যাচ কম্পেয়ার করি, এই ম্যাচটা এবং গত ম্যাচটা, তাহলে দেখবেন যে আগের ম্যাচের তুলনায় আপনার কাছে মনে হইতে পারে যে আমাদের পারফরমেন্স একটু ডাউন হয়েছে, আমরা গোল আগের ম্যাচের মতো করতে পারি নাই। তবে আমার কাছে যেটা মনে হয়েছে, অবশ্যই এইরকম পারফরমেন্স দেখে আপনি খুশি হবেন না, তবে এই পারফরমেন্স থেকে আপনি কিছুটা ইতিবাচক দিক বা পজিটিভ দিক চাইলে খুঁজে বের করতে পারেন। যেমন ধরেন, আমরা যে ট্যাকটিক্সে ফুটবলটা খেলবো, যে অ্যাপ্রোচে ফুটবলটা খেলবো, সেটা আমার কাছে মনে হয় যে এই ম্যাচেও অ্যাপ্লাই হয়েছে। কিভাবে অ্যাপ্লাই হয়েছে? কার্লো আনচেলত্তি ঠিক এইভাবেই চাচ্ছিলেন যে আমরা হাই প্রেস করব, যেখান থেকে গোল বের হয়ে যাবে, আমাদের ইন্টেন্সিটিটা হাই থাকবে এবং আমাদের পায়ে অনেকক্ষণ বল রাখার দরকার নেই। অপোনেন্ট আমাদেরকে কিছু কিছু সময় প্রেশার ক্রিয়েট করবে, সেখান থেকে আমরা খুব দ্রুত ট্রানজিশন ঘটায় চান্স ক্রিয়েট করব। দেখেন, এই জিনিসগুলো হয়েছে মাঠের ভিতরে। এই ঠিক ঠিক যে জিনিসগুলো বললাম, কার্লো আনচেলত্তি যেগুলোর দিকে ফোকাস করে সেই জিনিসগুলো ঘটছে। দেখুন, সমস্যাটা কোন জায়গায় হয়েছে? সমস্যাটা হয়েছে যে চান্স ঠিকই বের হয়েছে, কিন্তু ওইগুলোকে আমরা গোলে কনভার্ট করতে পারিনি। তা আমাদের অ্যাপ্রোচ ঠিক আছে, কিন্তু ওই যে আমরা ফার্স্ট হাফে যে গোলগুলো মিস করছি, আপনি চিন্তা করেন ঠিক একই অ্যাপ্রোচের ফুটবল, জাস্ট ভিনিসিয়াসের ওই চান্স গোল হয়ে গেছে, রাফিনিয়া ওইখানে গোল করে দিছে, কিংবা ইগার থেকে যে 2-3টা চান্স পেয়েছে ওগুলো গোলে কনভার্ট হয়েছে। আপনি দেখেন ফার্স্ট হাফে আপনি 4-5টা গোলের লিডে চলে যেতেছে। আপনার সবগুলো না দিয়ে আমরা যদি 50% ধরি, 4টার ভিতরে 2টাও যদি গোল হয়, তাও আমরা কিন্তু 3-1 লিড নিয়ে তারপরে ফার্স্ট হাফের ব্রেকে যাইতাম। সো আমাদের অ্যাপ্রোচ ঠিক আছে, এখন সমস্যাটা কোন জায়গায় হইতেছে? গোলটা বের হইতেছে না। এটা হলো নাম্বার 1। এখন এই যে গোল বের হইতেছে না, এটা নিয়ে আপনি কতটা কনসার্ন হবেন? দেখেন, গোল বের হইতেছে না এইটা নিয়ে কার্লো আনচেলত্তি যদি কাজ করে তাহলে ডেভেলপ করা সম্ভব, এবং আমি বিশ্বাস করি গোল করার মতো প্লেয়ার আমাদের আছে। কেন এই কথাটা বললাম? দেখেন, আমরা গত 2টা ম্যাচে 8টা গোল করছি এবং 8টা গোলই করছে ডিফারেন্ট ডিফারেন্ট প্লেয়ার, ভিন্ন 8জন ফুটবলার গোল করছে। তার মানে আমাদের দলের ভিতর গোল স্কোরার আছে। এর ভিতরে রাফিনিয়ার গোল হয় নাই, আমাদের নেইমার এখন পর্যন্ত খেলে নাই। তো বুঝতেই পারতেছেন, আমাদের মোটামুটি 10-12 জন প্লেয়ার আছে যারা কন্টিনিউয়াসলি গোল করতে পারে। আমাদের দলের ভিতরে গোল স্কোরার আছে। সো আমরা যে অ্যাপ্রোচে ফুটবলটা খেলতেছি, ওই চান্সগুলো যে ক্রিয়েট হইতেছে, এইগুলো যদি আমরা গোলে কনভার্ট করতে পারি এবং আমাদের যে স্কোরার আছে ওইগুলোকে প্রপারলি কাজে লাগাইতে পারি, তাহলে কিন্তু আমাদের খেলা এভারেজ থেকে এক লাফে টপে চলে যাবে। সো এইটা আমি ইতিবাচকভাবে নিচ্ছি। দ্বিতীয় যে পয়েন্টটা নিয়ে কথা বলবো সেটা হলো, কার্লো আনচেলত্তির মতো একজন কোচ আপনার ডাগ আউটে থাকা ব্রাজিলের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল, এবং সেটাই হইতেছে। কেন এই কথাটা বলতেছি? দেখেন, আমরা গত ম্যাচটা এবং এই ম্যাচটাতে 2টা ম্যাচেই দেখলাম যে ফার্স্ট হাফে আমাদের খেলাটা অগোছালো থাকলেও, মানে তুলনামূলক অগোছালো থাকলেও, সেকেন্ড হাফে গিয়ে আমরা যথেষ্ট ভালো ফুটবল খেলছি। তার মানে কার্লো আনচেলত্তি এই দলটার কোন জায়গাতে উইকনেস আছে, অপোনেন্ট কিভাবে ফুটবলটা খেলতে চাইতেছে, ওই যে একটা রিড করতে পারতেছে। আপনার দলের ভিতরে একটা মাস্টার মাইন্ড থাকলে যে সুবিধাটা হয়, আমরা আগে দেখতাম যে একটা গোল খাইয়ে গেলে আমরা ওইটার রিটার্ন দিতে পারতাম না, সেটা ছোট দল হোক বড় দল হোক, ওইখান থেকে আর বের হতে পারতাম না। কিন্তু এই দলটা এখন কার্লো আনচেলত্তির সাথে মিশে যাওয়ার কারণে কার্লো আনচেলত্তি খুব সহজেই, খুব সম্ভবত সেকেন্ড হাফ শুরুর আগে ড্রেসিং রুমটাকে কন্ট্রোল করতে পারেন, কোন জায়গায় আমাদের অ্যাটাক করতে হবে, কোন জায়গাতে আমাদের আরো বেশি শক্তিশালী হইতে হবে, সেই দিকগুলোকে বেশি মনোযোগী করতে পারতেছেন, এবং এইটা আমার জন্য যথেষ্ট ইতিবাচকই মনে হয়েছে। এবং এইটা আরেকটু বেশি অ্যাপ্লাই করতেছে কোন জায়গায় গিয়ে? দেখেন, আমি গত ভিডিওতেও বলছিলাম যে আমাদের সাবে যে প্লেয়ার আছে তারা হাই স্টার না, মানে অনেক বড় বড় স্টার না হইলেও তাদেরকে দিয়ে কার্লো আনচেলত্তি যেভাবে খেলাটা বের করতে চান, তাদের সেই ক্যালিবারটা আছে। এখন দেখেন, অপোনেন্ট যখন সেকেন্ড হাফটা শুরু করে তখন তারা তুলনামূলকভাবে দুর্বল থাকে, মানে শারীরিকভাবে একটু হলেও দুর্বল হয়। এখন আমাদের বেঞ্চ থেকে ঠিক ওই সময়তে লুইস হেনরিক বলুন, রায়ান বলুন, তারপরে এনরিক বলুন, ইগার থিয়াগো, এই টাইপের যখন এনার্জেটিক ফুটবলার নামে, যারা ফিজিক্যালি একটু স্ট্রং, তারা কিন্তু ওই যে আউট অফ ট্যাকটিক্স গিয়ে ওই আপনার ফিজিক্যালিটির বলয় দিয়েও মোটামুটি একটা ভালো অ্যাটাক তৈরি করতে পারে, এবং ওইখান থেকে আপনার গোল হওয়ার পসিবিলিটি থাকে। তখন আপনার অপোনেন্ট তুলনামূলকভাবে শারীরিকভাবে দুর্বল হয়ে যায়, বিশেষ করে ছোট দল বা যেগুলা মিডিয়াম দল, ওইগুলোর বিপক্ষে কিন্তু আপনার এই ট্যাকটিক্সটা খুব ভালোভাবে কাজে লাগবে। এবং আমরা কিন্তু গতকালকেও দেখছি যে সেকেন্ড হাফে এসেই আমরা যখন লুইস হেনরিকের মতো 2টা স্ট্রং প্লেয়ার নামাইলাম, তখন আমাদের অ্যাটাকের ফ্লোটা আরো বাড়লো। আমরা মনে হচ্ছিল যে গোল এনি টাইম বের হবে, এবং খুব দ্রুতই কিন্তু আমাদের গোলটা বের হয়ে গেছিল।
যাচ্ছিল। সো কার্লো আনচেলত্তির প্ল্যান, কার্লো আনচেলত্তির ট্যাকটিক্স বোঝা বা অপোনেন্টকে রিড করা এবং আমাদের সেই অনুযায়ী প্লেয়ার থাকা, এই 3টা পয়েন্ট আমার কাছে যথেষ্ট পজিটিভ মনে হয়েছে। এই কারণে আমার শুরুতে এইগুলো বলে নিলাম। এরপর আসেন আমাদের দলের যদি খারাপ দিকের দিকে তাকাই, সেক্ষেত্রে টিম কম্বিনেশন খুবই বাজে অবস্থা। 2 নম্বর হলো শুরুতে যেটা বললাম যে গোলটা বের হইতেছে না, এবং থার্ড পয়েন্ট সেটা হলো আমাদের ডিফেন্স ভুল করতেছে। আমরা প্রথম ম্যাচটাতেও ডিফেন্সে দেখছি ভঙ্গুর হয়ে যাচ্ছে, সেকেন্ড ম্যাচটাতেও দেখলাম ডিফেন্স কলাপস করতেছে, এবং এইখানে সব থেকে কনসার্নের বিষয় হলো আমরা যখনই গোল করতেছি তারপরেই খুব দ্রুত একটা গোল কনসিড করতেছি। ওই যে আমাদের সাইকোলজিক্যাল একটা সমস্যা আছে কিনা যে ভাই আমরা তখন একটু রিল্যাক্স মোডে চলে যাইতেছি, ভুল করতে গিয়েও মানে ভুলটাকেও খুব আত্মবিশ্বাসের সাথে করতেছি। যেমন গতকালকে মার্কিনেস যে ভুলটা করছে, ঠিক সিমিলার কাইন্ড অফ ভুল ও ইউসিএল এ ফাইনালে করে আসছে। সো একই ভুল আপনি সাথে সাথে মানে 2টা ম্যাচে কিভাবে রিপিট করেন? আমি বুঝতেছি এই ভুলটাতে ক্যাসেমিরোরও দায় আছে, ক্যাসেমিরো নিচে নামা উচিত ছিল, কিন্তু মার্কুনিসের মতো প্লেয়ার যে একেবারে এই দলটার ক্যাপ্টেন, তার তো যে কোনো পাস দেওয়ার আগে শুধুমাত্র চোখ বন্ধ করে দিলে হবে না, আপনাকে তো বুঝতে হবে কোন প্লেয়ারটা কোন জায়গায় আছে, সেই কতটুকু সজাগ আছে, আপনার বলটা রিসিভ করার জন্য সে কতটুকু প্রস্তুত আছে, এইগুলোকে আপনাকে অবশ্যই মাথায় নিয়ে একটা পাস দেওয়া উচিত, কিন্তু সেইগুলো হইতেছে না। এবার যদি আমি প্লেয়ার ওয়াইজ কথা বলি, সেক্ষেত্রে ফার্স্ট হাফে যারা খেলছে তাদেরকে নিয়ে প্রথমে কথা বলি। অ্যালিসন বেকার ওই যে 1v1 যে শটটা হয়েছে ওইটা যদিও ঠেকাইতে পারতো, আমার কাছে মনে হইতো যে মানে একেবারে টপ লেভেলের ম্যাচটা হয়ে যেত ওর জন্য, কিন্তু যেহেতু ওইটা ঠেকাইতে পারে না, যদিও ডিফেন্স এরকম ভুল করলে আপনি গোলকিপার কি বলবেন, ওইটা ঠেকাইতে পারলে মোস্ট প্রবাবলি আমার কাছে খুব ভালো লাগতো আর কি। 2টা সিবি হিসাবে যারা খেললো ফার্স্ট হাফে, ইভানেস ওয়াজ সো গুড। পুরো ম্যাচটাতে আমার কাছে মনে হয়েছে ফার্স্ট হাফে ইভানেজের মতো প্লেয়ারকে কার্লো আনচেলত্তি ইন করছে, এই জন্য কার্লো আনচেলত্তির একটা ধন্যবাদ দেওয়া উচিত। এর বাইরে আর কিছু বলবো না। ইভানেস পুরো সলিড একটা ডিফেন্ডার, পুরো সলিড, এবং ওকে ফুল ব্যাক হিসাবে খেলাইলেও দেখলাম যে খুব ভালো করে, আবার সিবি হিসাবে তো একেবারে টপ ক্লাস। সো আমি খুব খুশি ইভানেসকে নিয়ে। মার্কুনের যে ভুলটা করছে এটা নিয়ে আর কথাই বলতে চাই না। ওর মতো এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনারের কাছ থেকে আপনি এই টাইপের ভুল কোনোভাবেই আশা করতে পারেন না। ফুল ব্যাক পজিশনে ওয়েসলিকে আমরা যদি হারাই, ভাই আমাদের ওয়ার্ল্ড কাপের আশা যতটুকু আছে তার অনেকটাই ডিপেন্ড করতেছে ওয়েসলির উপর। ভাই ওয়েসলি থাকবে কি থাকবে না, কারণ আমাদের যদি ওয়েসলি না থাকে, আপনাদের শুরুতে যখন ওয়েসলি ইনজুর্ড হয়ে গেল তখন অনেকেই বললেন যে না ভাই ও কিছুই করতে ছিল না। দেখেন ওয়েসলি যখনই নেমে গেছে আমাদের রাইট উইং পুরোপুরি ডেথ, রাইট উইং থেকে কোনো অ্যাটাকই আসতেছে না ভাই। আপনার 2টা ফুল ব্যাক থেকে কোনো ধরনের সাপোর্ট আসতেছে না, আপনি কিভাবে আশা করেন আপনি ওয়ার্ল্ড কাপ জিতবেন? কিভাবে আশা করেন? আপনারা ঠিক আছে, আপনার ফুল ব্যাক সলিড, আমাদের দানিলো যে নাম ছিল, দানিলো ওয়াজ মোস্ট অফ দ্য টাইম সলিড ছিল, কিন্তু কথা হলো যে আপনি সলিড থাকলে হবে না, আপনার তো অ্যাটাকিং জোনে অ্যাপ্রোচ করতে হবে, এবং যখনই ওয়েসলি উঠে গেছে আমাদের রাইট উইং নাই, তো আপনি একটা ফ্লাঙ্ক দিয়ে কতটুকু অ্যাটাক করতে পারবেন? যার কারণে আমার কাছে মনে হইতেছে ওয়েসলিকে যদি আমরা হারাই ওয়ার্ল্ড কাপে আমাদের বড় ধরনের বাধা পড়বে, এবং সেখান থেকে আমাদের ওয়ার্ল্ড কাপ জয়ের সম্ভাবনাও কমে যাবে। এবং ইঞ্জুরি আমাদের কতভাবে পিছাই দিতেছে। মিলিটাও থাকলে হয়তো আমাদের মার্কুনেসের উপরে ভরসা কম করতে হইতো, কিংবা আমাদের এই ওয়েসলি চলে গেল আমরা একটা ভরসা পাইতাম, ভিন্ডারসন চলে গেল, সেই জায়গাতে ওয়েসলির উপরে চাপটা আরো বেড়ে গেল। আবার আমাদের যে চিন্তা করেন যে রাইট উইংটা যে ডেথ হয়ে গেল, এই ডেথ হয়ে যাওয়ার কারণ কি? এর একটা মূল কারণ হলো যে আমাদের রাফিনিয়া এখন মোটামুটি সে লেফট উইং ধরেই ফুটবলটা খেলতে পছন্দ করে। বার্সাতে যে খেলছে ওই যে একটা ওর খেলার ভিতরে চেঞ্জ আসছে, যার কারণে ও মোটামুটি এখন লেফট উইংটাকে বেশি প্রেফার করে গোল করার ক্ষেত্রে বা বল নিয়ে আগায় যাওয়ার ক্ষেত্রে। এবং ওই রাফিনাকে আপনি রাইট উইংটা দিচ্ছেন, বাট ওর কাছ থেকে রাইট উইং এর কোনো সাপোর্ট পাইতেছেন না, ওয়েসলিকে পাইতেছেন না। এই জায়গাতে যদি আপনার এস্তাবাও থাকতো, তাহলে আপনার স্টার্টিং 11 এস্তাবাও থাকলে আপনার রাইট উইং নিয়ে চিন্তাই করতে হইতো না। সো ইনজুরি আমাদের নানাভাবে পিছিয়ে দিচ্ছে। আপনাদের রদ্রিগোর মতো একটা প্লেয়ার থাকলে ওই রাইট উইংটা হয়তো আপনি ব্যবহার করতে পারতেন প্রপারলি, কিংবা রদ্রিগো যদি আমাদের লেফট উইং বা সেন্টার ফরওয়ার্ড ওই জোনটাতে থাকতো, তখন দেখা যাইতো যে রাফিনা মনে করতো যে ঠিক আছে ওই দিকটা তো মোটামুটি সামলানো আছে, আমি রাইট উইংটা সামলাই। এখন এই জিনিসটা হচ্ছে না, যার কারণে আমাদের
বিশ্বকাপ শুরুর দিকে বড় একটা ধাক্কা লেগে গেছে ইম্পর্টেন্ট 4-5টা প্লেয়ার ইনজুর্ড হয়ে যাওয়ার কারণে। এখন যদি আবার ওয়েসলে যায়, উই আর গন। এবার যদি আমরা মিডফিল্ডের দিকে তাকাই, আমাদের ফার্স্ট হাফে মিডফিল্ড ওয়াজ সো গুড, এবং আমরা যে 3টা মিডফিল্ডার খেলালে আমাদের খেলা তুলনামূলক মিডফিল্ড কেন্দ্রিক হয়, মিডফিল্ডে যে আমরা বল রাখতে পারি সেটা দেখা গেছে। এবং ক্যাসিমিরোর কথা বললে তো ওই ফার্স্টে যেটা বললাম, মার্কুনিসের সাথে ওর কোলাবোরেশনটা ভালো হওয়া উচিত ছিল, ওইটা বাদ দিলে বাকি সবই মোটামুটি ঠিক ছিল। পাকেতা ক্রিয়েটিভ ফুটবল খেলছে, যদিও আগের ম্যাচটার মতো অনেক বেশি ক্রিয়েটিভ না, বাট স্টিল ভালো করছে। ব্রুনো গিমারেজ তো আগের ম্যাচের তুলনায় ভালো করছে, এবং এই যে একটা তুলনামূলকভাবে ভালো করা, সেটা কিন্তু আমাদের জন্য, দলটার জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। এবং গিমারেজ যেভাবে হাই প্রেস করে গোলটা বের করছে, ইট ওয়াজ ব্রিলিয়ান্ট। এরপরে আমাদের রাফিনার কথা তো শুরুতেই বললাম যে ও জাস্ট উইং এ চলে যাচ্ছে। অফ দ্য বল হি ওয়াজ সো গুড, সো গুড। আপনার প্রেস করা, ট্রানজিশনে হেল্প করা, সব দিকে হেল্প করতেছে। বাট যে কাজটা ওর সব থেকে মেইন কাজ, যেখানে আপনার গোল করতে হবে, যেখানে আপনার চান্স ক্রিয়েট করতে হবে, ওই জায়গা থেকে ফার্স্ট হাফে ও অনেকটাই মানে এভারেজ ছিল। অফ দ্য বল যথেষ্ট ভালো, বাট উইথ দ্য বল কিছু কিছু ক্ষেত্রে মনে হয়েছে ভিনিসিয়াস যে চান্সগুলো ক্রিয়েট করতেছিল, ওইখানে যদি আমরা রাফিনিয়ার প্রপার এক্সিকিউশন দেখতাম, তাহলে হয়তো আমাদের গোল বের হতেও পারতো। বাট থ্যাঙ্কস টু কার্লো আনচেলত্তি, উনি বিষয়টা ধরতে পারছেন যে রাফিনিয়ার রিদমটা নাই। সো রিদমটা যতক্ষণ না আসে ওকে মাঠের ভিতর রাখতে হবে, যার কারণে উনি রায়ানকে বসিয়ে রাফিনহাকে অনেকটা টাইম খেলাইছে, এবং রাফিনহা ওইখান থেকে ডেলিভার করছে, একটা অ্যাসিস্ট বের করছে। এখন এই যে একটা অ্যাসিস্ট বের হয়েছে, এইটাকে অনেক বেশি বুস্ট আপ করবে বলে আমার কাছে মনে হয়, এবং এই জন্য বললাম যে কার্লো আনচেলত্তিকে অবশ্যই একটা ধন্যবাদ দেওয়া উচিত যে উনি ব্যাপারটাকে ধরতে পারছে এবং ওইটাকে মাঠের ভিতরে এক্সিকিউট করার আগ পর্যন্ত অপেক্ষা করছেন, ভরসা রাখছেন যে ঠিক আছে ওর গোল অ্যাসিস্ট একটা কিছু করা দরকার। আমাদের ইগর থিয়াগো ছিল ফার্স্ট হাফে খুবই বাজে। ওর কাছ থেকে আমরা প্রথম ম্যাচটাতে যেরকম পারফরমেন্স দেখছি, বা তার আগে যেভাবে হাই ইন্টেন্সিটি দেখছি, অফ দ্য বল ভাই ওর মুভমেন্ট খুব একটা খারাপ ছিল না, কিন্তু ও যেভাবে চান্সগুলো একের পর এক ওয়েস্ট করছে, এইটা কোনোভাবেই একটা প্রপার নাম্বার 9-এর কাছ থেকে আশা করা যায় না। এবং আপনি যখন ওই 3টা মিডফিল্ডার নিয়ে খেলবেন, আপনার নাম্বার 9 এই যখন মিস্টেক করবে, দেন আপনার আসলে ম্যাচ বের করা খুব কঠিন হয়ে যায়। আর এই ম্যাচটাতে খুব ভালো একটা পয়েন্ট ছিল, এই ম্যাচটাতে না, গত ম্যাচটাতেও যথেষ্ট ভালো ফুটবল খেলছে ভিনিসিয়াস জুনিয়র। আমার কাছে মনে হচ্ছিল যে কার্লো আনচেলত্তির আন্ডারে রিয়াল মাদ্রিদের যে ভিনিসিয়াসকে আমরা দেখি, সেই ভিনিসিয়াসকেই দেখলাম। বাট কিছু কিছু ক্ষেত্রে তো অবশ্যই উন্নতি করতে হবে, যেমন ধরুন গোল করার বিষয়টা। এই ভিনিসিয়াস যদি গোল করে, সেক্ষেত্রে দেখেন আমরা প্রথম ম্যাচটাতে কিভাবে খুব দ্রুত লিড নিয়ে ফেলছিলাম। সো ভিনিসিয়াসের গোল করাটা গুরুত্বপূর্ণ, কিন্তু খেলায় যে ডেভেলপমেন্ট হয়েছে, এতে আমি যথেষ্ট খুশি। এইগুলো আমাদের ফার্স্ট হাফের মোটামুটি প্লেয়ার। সেকেন্ড হাফে উল্লেখযোগ্য যদি প্লেয়ারদের কথা বলি, ওয়েভারটন কিন্তু গোলকিপার হিসাবে সেকেন্ড হাফে যথেষ্ট ভালো করছে, কিছু ভালো সেভও দিছে। এরপরে আমাদের সিবি হিসেবে যারা নামলো, ব্রেমার খারাপ করে নাই, লিও পেরেরাও এই ম্যাচটাতে, ও যেহেতু একটা বল প্লেইং ফুটবলার, মানে বল প্লেইং সিবি, ও কিন্তু বল প্লেটা খুব একটা মন্দ করে নাই। 2টা ফুলব্যাক হিসেবে দানিলোর কথাটা বলতে হয় আলাদাভাবে। দানিলোকে হয়তো আমরা ওইভাবে পছন্দ করি না, বিকজ ওর স্পিডটা নাই, ও অ্যাটাকিং জোনে সেইভাবে হেল্প করতে পারে না, সবই ঠিক আছে, কিন্তু ডিফেন্সিভ সলিডিটি কিন্তু গতকালকে খুব ভালোভাবেই দিছে। শুরুর দিকে একটু সেই ছিল, কিন্তু পরে সেকেন্ড হাফে বিশেষ করে খুবই ভালো পারফরমেন্স দেখাইতে পারছে। অ্যালেক্সান্দ্রোকে নিয়ে আমি খুবই অখুশি। অ্যালেক্সান্দ্রো যখন নামলো, ওকে মূলত খেলানোই হয় ডিফেন্সিভ সলিডিটি দেওয়ার জন্য, কিন্তু ওর কাছ থেকে বারবার বল বের হয়ে যাচ্ছিল, এবং ও পজিশনগুলো বারবার লুজ করতেছিল। বয়সের একটা প্রভাব স্পষ্ট ছিল। আপনি 35 বছর বয়স হয়ে গেছে, এবং ও টপ ক্লাস ফুলব্যাক কখনোই ছিল না, সবসময় ডিফেন্সিভ সলিডিটি দিতে পারতো। সেই সলিডিটির জায়গা থেকেও আমার কাছে যথেষ্ট কনসার্ন মনে হয়েছে। মিডফিল্ডার হিসেবে যারা নামলো, দানিলো বক্স টু বক্স খেলার ট্রাই করছে, মিডে কন্ট্রোল নেওয়ার ট্রাই করে নেয়। আমার কাছে মনে হয় আপনার যখন 2টা মিডফিল্ডার, কারণ আমরা সেকেন্ড হাফে কিন্তু 2টা মিডফিল্ডার নিয়ে খেলছে, 2টা মিডফিল্ডার নিয়ে খেললে আপনার বক্স টু বক্স যাওয়ার থেকে আপনার মিডের ভিতরে কন্ট্রোলটা নেওয়ার প্রচেষ্টা বেশি করা উচিত। ওই জায়গাতে দানিলো খুব একটা ভালো করে নেয়, বাট বক্স টু বক্স যখন যাচ্ছিল তখন চান্স ক্রিয়েট হচ্ছিল, এইটা একটা ভালো দিক। বা এই কারণে আমাদের মোবাইল স্ট্রাইকার কুনিয়া কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে নিচে নেমে এসে কিছু বল বের করতে পারতেছিল, এবং ওই জায়গা থেকে লুইস এনরিক, রাফিনিয়া কিংবা এনরিক ভালো চান্স পাচ্ছিল, যেটা আমাদের জন্য ভালো দিক। তবে এই ম্যাচটাতে মিডফিল্ডে আবার ফ্যাবিনহো যথেষ্ট ভালো ফুটবল খেলছে বলে আমার কাছে মনে হয়। ক্যাসিমিরোর রিপ্লেসমেন্ট হিসাবে আমার কাছে মনে হয় যে হি ওয়াজ গুড।
শি ওয়াজ গুড। এবং আমরা যতটা ম্যাচই দেখছি এখন পর্যন্ত ফেবিনহোর ন্যাশনাল টিমে যতটুকু সময় পেয়েছে আমার কাছে খুব একটা মন্দ মনে হয় না এই ক্যাসেমিরোর রিপ্লেসমেন্ট হিসাবে। এরপরে অ্যাটাকিং জোনে যারা নামলো, লুইস হেনরিক ভালো করতেছিল, বাট এইখানেও আমার একটা প্রশ্ন আসে যে কেন লুইস হেনরিক যখন নামলো এই লোকে আবার গিয়ে সে লেফট উইং বরাবর অ্যাটাক করতে চাইতেছে, রাইট উইংয়ে খুব একটা শুরু দিকে থাকলো না কেন? আপনি তো প্রপার রাইট উইঙ্গার, আপনি রাইট উইংটাকে বেশি প্রেফার করেন, কিন্তু আমরা দেখলাম যে শুরুর দিকে ও অনেকটা লেফট উইং এর দিকে যাচ্ছে, তখন এনরিক লেফটে চলে যাচ্ছে, রাফিনিয়া সে লেফটে খেলতেছে, আমাদের কুনিয়া সে লেফটে খেলতেছে, লুইস হেনরিক গিয়েও সে লেফটে যেয়ে ঘুতাঘুতি করতেছে। এই জিনিসটা আমার কাছে বেশ কনসার্ন মনে হয়েছে। পরবর্তীতে কিন্তু আবার লুইস হেনরিক রাইট উইংয়ে চলে গেছে। তো এবং লুইস হেনরিক আবারও বুঝাইছে আসলে ও সাব হিসেবেই ভালো। অপোনেন্ট যখন একটু দুর্বল হয়ে যায় ফিজিক্যালি তখন আমাদের এরকম এনার্জেটিক সাব ফুটবলার দরকার। ওকে ফার্স্ট হাফে নামানোর কোনো প্রয়োজনীয়তা আছে বলে আমার কাছে মনে হয় নাই। এনরিক ইগারথিয়াগো ফার্স্ট হাফে যে কাজটা করতে পারে না এনরিক সেই কাজটা করতে পারছে, দ্যাটস ইট, আলোচনা এইখানেই শেষ। ইগারথিয়াগো অফ দ্য বল ভালো করছে, আমাদের এনরিকো অফ দ্য বল ভালো করছে, বাট দ্য ফ্যাক্ট ইজ যে গোল করার যে বিষয়টা ওইটা বারবার মিস্টেক হইলেও এনরিক গোল করে দিচ্ছে, এবং এনরিকের মতো সাব ফুটবলার থাকাটা অবশ্যই আমাদের জন্য ভালো দিক। তো এই তো মোটামুটি সব ফুটবলার নিয়েই কথা বললাম এবং আমাদের উইক জোন স্ট্রং জোন মোটামুটি বলছি। সো আলটিমেটলি আমাদের প্রিপারেশন শেষ, এখন আমাদের মাঠের ভিতরে সব এক্সিকিউশন করতে হবে। আমরা কার্লো আনচেলত্তিকে আমরা প্রপার টাইম দিতে পারিনি। উনি 12টা ম্যাচ খেলাইছে, 12টা ডিফারেন্ট একাদশ খেলাইতে হয়েছে। বুঝতেই পারতেছেন যে ওনার প্লেয়ার যাচাই বাছাইয়ের ক্ষেত্রে এখন পর্যন্ত মনে হয় শেষ করতে পারেন না, বা একেবারে 100% নিশ্চিত হইতে পারেন না যে কোন প্লেয়ারদেরকে একাদশে খেলাইতে হবে। অন্য দল যেগুলো আরো 3-4 বছর আগে করে ফেলছে, অ্যাটলিস্ট 2 বছর আগে সবগুলা দলই জানতো যে যারা ওয়ার্ল্ড কাপ জিততে যাবে তারা কারা কোন প্লেয়ারকে একাদশে রাখবে। 2-1টা ফাইন টিউনিং করতো, বাট আমাদের প্রতি ম্যাচই ফাইন টিউনিং করতে হইতেছে, যেটা অবশ্যই ভালো দিক না। তো এখন মরক্কোর বিপক্ষে আমাদের প্রিপারেশনটা কিভাবে শুরু হয়, আমরা কি আপডেট পাই সেদিকে অবশ্যই আমাদের নজর রাখতে হবে। দ্যাটস ইট, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।